শান্তি চুক্তির ১৯ বছর পূর্তিতে পার্বত্য জেলাগুলোতে সমাবেশ সহ নানা কর্মসূচি। চুক্তি বাস্তবায়নে সরকারকে আরো আন্তরিক হওয়ার আহ্বান। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ৮ মেয়র প্রার্থীর মধ্যে আলোচনায় শুধু আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী। দলীয় কোন্দলি বাধা আইভির, অভিজ্ঞতায় পিছিয়ে শাখাওয়াত। বিশ্লেষণ ভোটারদের। রোহিঙ্গাদের জন্য উখিয়া ক্যাম্পে নতুন ঘর, টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছে প্রভাবশালীরা। আজও ৬টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠালো বিজিবি। তৈরি পোশাক ও সেবা খাতে বিদেশে নারী শ্রমিক পাঠানোর উদ্যোগ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। হয়রানি বন্ধে যথাযথ প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং কুয়াকাটায় ভাঙন রোধ ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ সরকারের, বনায়নের পরিকল্পনা, পর্যটক বাড়ার প্রত্যাশা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি মিজানুর রহমান খবির। শান্তি চুক্তির ১৯ বছরেও চাওয়া পাওয়ার হিসাব মেলাতে পারছেন না ৩ পার্বত্য জেলার পাহাড়ি বাঙালি কেউই। দুপক্ষের মাঝেই রয়েছে আকাঙ্ক্ষা অনুযায়ী না পাওয়ার বেদনা আর বঞ্চনার অভিযোগ। শান্তি চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি বাস্তবায়নের পাশাপাশি বাকিগুলো বাস্তবায়নের পথে বলে দাবি আওয়ামী লীগের। অন্যদিকে জেএসএস বলছে ভূমি বিরোধ নিষ্পত্তি না হলে এ চুক্তি ব্যর্থ হবে। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে রাঙ্গামাটি থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এই শান্তি চুক্তির মাধ্যমে ইতি ঘটেছিল ৩ পার্বত্য জেলায় দীর্ঘ সময় ধরে চলে আসা প্রাণঘাতী সংঘাতের। একসময়ের পিছিয়ে পড়া এই পাহাড়ি জনপদে শান্তি চুক্তির পর অনেক পরিবর্তনও এসেছে। সংঘাত এড়িয়ে পাহাড়ি বাঙালি জনগোষ্ঠী সহাবস্থানে থাকলেও নেতৃত্ব পর্যায়ে এখনো রয়ে গেছে কিছুটা মতবিরোধ। বিশেষ করে ৭২টি ধারার মৌলিক কিছু বিষয় নিয়ে শান্তি চুক্তির প্রধান ২ অংশীদার আওয়ামী লীগ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস দুপক্ষই মনক্ষুণ্ণ। এখনো পর্যন্ত মূলত জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদকে অথর্ব করে রাখা হয়েছে। তাহলে চুক্তিটা হলো কেন? আইনগুলো বা করে বা লাভ কি? ৭২টি ধারার মধ্যে ৪৮টি বাস্তবায়ন হয়ে গেছে, আর আংশিক কিছু আমাদের এখন প্রক্রিয়া চলছে, এটাও বাস্তবায়নের পথে। এক্ষেত্রে চুক্তি অনুযায়ী পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছে আদিবাসী ফোরাম। কিন্তু পার্বত্য এলাকায় বাঙালিদের অধিকার নিয়ে কাজ করা সম অধিকার আন্দোলন তা মানছে না। যে উদ্দেশ্যে শান্তি চুক্তি তার একটা অন্যতম হল ভূমি বিরোধ নিষ্পত্তি। তো ভূমি বিরোধ নিষ্পত্তি সাথে সাথে জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদের যে প্রবিধানমালা করা, তারপরে নির্বাচন করা, সেগুলো তো এখন হয়নি। একটা চাকরি করতে গেলে বাঙালিদের কোনো কোঠা নেই। কোঠা বলতে গেলেই সবই তাদের, অধিকারও তাদের, মানে যেখানেই যান সেখানে বাঙালি বলতে কোনো শব্দই উচ্চারণ করা যাবে না। পাহাড়িদের প্রধান ২ সংগঠনের মধ্যে জেএসএস শান্তি চুক্তির অংশীদার হল ইউপিডিএফ নামের অপর সংগঠনটি প্রথম থেকেই এই চুক্তির বিরোধিতা করে আসছে। অপরদিকে জেএসএস এর এমএল লালমাপন্থীরা গত কিছুদিন ধরে সন্তু লালমার প্রতি অনাস্থা এনে সংগঠনের বাইরে রয়েছে। এই শান্তি চুক্তির ফলে ৩ পার্বত্য জেলায় প্রাণঘাতী সংঘাত বন্ধ হয়ে গেছে, কিন্তু ভূমি বিরোধ নিষ্পত্তি সহ কিছু বিষয় নিয়ে অস্থিরতা রয়ে গেছে এখনো। আর এই অস্থিরতা নিরসনে পাহাড়ি বাঙালি উভয় পক্ষকে সর্বোচ্চ ছাড় দিয়ে এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। ভূমি বিরোধ নিষ্পত্তি সহ পার্বত্য শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নের দাবিতে রাঙ্গামাটিতে সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে পার্বত্য জনসংহতি সমিতি জেএসএস। আর শান্তি চুক্তির ১৯ বছর পূর্তিতে খাগড়াছড়ি ও বান্দরবান সহ দেশের বিভিন্ন জেলায় র্যালি ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ১৯ বছর পূর্তিতে শুক্রবার সকালে শহরের জিমনেশিয়াম চত্বরে সমাবেশের আয়োজন করে জনসংহতি সমিতি। এতে যোগ দিতে জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। জনসংহতি সমিতি ছাড়াও জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাবেশে অংশ নেন। এ সময় বক্তারা শান্তি চুক্তির ৭২টি ধারা বাস্তবায়নের দাবি জানান। একই সময় রাঙ্গামাটি পৌর কার্যালয় চত্বরে সমাবেশের আয়োজন
করে জেলা প্রশাসন। এতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতারাও অংশ নেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা ব্যক্ত রাখবো, যেহেতু আমাদের এই পার্বত্য চট্টগ্রামের অবশ্যই আমাদের শান্তি চুক্তি বাস্তবায়ন করতে হবে। আমরা ভূমি নিষ্পত্তি কমিশন ওইটা চাই, আমরা এখনো একতাবদ্ধ হয়ে আছে, আমরা সংগ্রাম করব প্রয়োজনে, তারপর আমরা আমাদের চুক্তি বাস্তবায়ন চাই। আমরা পূর্ণ শান্তি চুক্তি বাস্তবায়ন চাই, জম্মুদের অধিকার আদায়ের জন্য আমরা লড়তে চাই। খাগড়াছড়ি জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সেখানে চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ নিজ নিজ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন। এদিকে শান্তি চুক্তির 19 বছর পূর্তিতে বরিশাল সিটি কর্পোরেশন কার্যালয় চত্বরে সমাবেশ করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাসমিন আফরোজ, সময় সংবাদ। পার্বত্য শান্তি চুক্তি শুধু চুক্তি নয়, 19 বছর আগের প্রতিশ্রুতি উল্লেখ করে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে আদিবাসী ফোরাম। সকালে রাজধানীর হোটেল সুন্দরবনে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা। পাশাপাশি আদিবাসীদের অধিকার রক্ষায় সরকারকে আন্তরিক হওয়ারও আহ্বান জানান তারা। কেন সরকারের পক্ষ থেকে এখানে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আজকে সঞ্জীবদা একটু আগেই বললেন যে ক্রোড়পত্র বের হয়েছে, সেখানে সকলেই, রাষ্ট্রপ্রধান সহ সকলেই তাদের আশা ব্যক্ত করেছেন যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আশু বাস্তবায়ন হবে। কিন্তু এটা তো কোনো আশার ব্যাপার না, আসলে এটা ওনাদের একটা 19 বছর আগে করা প্রতিশ্রুতি, এবং সেই প্রতিশ্রুতি পালন করার সিদ্ধান্ত, ক্ষমতা সব কিন্তু ওনাদের হাতে। আদিবাসী মানুষেরা এই দেশের জন্য, স্বাধীনতার জন্য, মুক্তির জন্য, মাটির জন্য জীবন দিয়েছিলেন। আদিবাসী মানুষের সে আত্মোৎসর্গের স্বীকৃতিও আমরা সেইভাবে আমাদের এই প্রিয় জন্মভূমিতে দেখতে পাই নাই। আমি মনে করি আমাদের রাষ্ট্রের মধ্যে যারা আছেন তারা মানুষকে ভালোবাসবেন, তারা যদি নাগরিকদেরকে সম্মান করেন, মানুষকে সম্মান করেন, তাহলে আদিবাসী মানুষ, পাহাড়ি মানুষ, পার্বত্য চট্টগ্রামের মানুষ সকলকে তো সম্মান করতে হয়। পার্বত্য চট্টগ্রাম চুক্তি পার্বত্য যুগ্ম জনগণের অস্তিত্ব সংরক্ষণের সনদ। এই সনদ এটা যদি বাস্তবায়িত না হয়, যুগ্ম জন অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়, এটাই বাস্তবতা। আজকে আমরা প্রায় বিলুপ্ত। কি আছে আমাদের পাহাড়ে? আজকে আমি 19 বছরের বর্ষপূর্তি উপলক্ষে সরকার তথা শাসক গোষ্ঠীকে জানিয়ে দিতে চাই, নতুন করে আবার যে পার্বত্য চট্টগ্রামের মানুষ জেগে উঠেছে, তারা ঘুমন্ত না, তারা সেই গুণে ধরা সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে আর তারা একই অবস্থানে আছে বলে মনে করা ঠিক হবে না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। গত 5 বছরের কাজের মূল্যায়নে আইভিকে অনেকখানি এগিয়ে রাখলেও ক্লিন ইমেজের নতুন মানুষ হিসেবে অনেকেই বাজি ধরতে চান সাখাওয়াতের ওপর। এক্ষেত্রে দলীয় কোন্দল কাটিয়ে উঠতে না পারলে যেমন হোঁচট খেতে পারেন আইভি, তেমনি অভিজ্ঞতায় পিছিয়ে থাকা সাখাওয়াতকেও সাবধানে ঘর সামলাতে হবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে 2 হেভিওয়েট প্রার্থীর সম্ভাবনা আর শঙ্কার কথা নিয়ে সাধারণ মানুষের ভাবনার কথা জানাচ্ছেন রাশেদ লিমন। ক্যামেরায় ছিলেন মাহবুবুল আলম। নির্বাচনী মাঠে 8 জন মেয়র প্রার্থী থাকলেও আলোচনায় আইভি আর সাখাওয়াত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে আইভির অর্জন নেহাত কম নয়। 5 বছরে অনেকটাই বদলে গেছে নগরের হালচাল। প্রশস্ত সড়ক, জলবদ্ধতা নিরসন সহ সিটি কর্পোরেশনের নেওয়া বেশ কিছু পদক্ষেপ আইভির দিকে ভোটার টানবে বলে মনে করে সাধারণ মানুষ। তবে দলীয় কোন্দল মেটাতে না পারলে সদ্যবেদী এই মেয়রকে খেসারত দিতে হতে পারে বলে মনে করেন অনেকে। 40 বছর বয়সের মধ্যে দেই নাই যে দেশের মধ্যে এত বড় সুন্দর কাজ হয়েছে। যাই সরকার তো অনুদান পাইছে, এগুলি সম্পূর্ণ সঠিকভাবে ব্যবহার করছে। নতুন তখন আশা করে সে ব্যর্থ, কিন্তু সে তো ব্যর্থ না। দলীয় কোন্দলটা মিটে গেলে অনেক আগে যাবে। সাখাওয়াতের দিকেও পাল্লা কম ভারী নয়। দলীয় ইমেজ তো রয়েছে, যুক্ত হবে ব্যক্তি ইমেজও। তবে ভোটের মাঠে একেবারেই নতুন এই প্রার্থী আইভির সামনে কতটুকু লড়াই করতে পারবে তা নিয়েও সংশয় রয়েছে অনেকের। সাখাওয়াত ক্যান্ডিডেট হিসেবে খুব ভালো লোক, তার দলীয় যারা আছে তারাই ভোটটা দিবে। সে একজন আইনজীবী, আমরা ওই হিসাবে তাকে চিনি। হ্যাঁ, তো আর নির্বাচন করে নাই, হ্যাঁ আমরা দেখিও নাই। তার ব্যাকগ্রাউন্ড ভালো, একজন সুদক্ষ আইনজীবী, ওনার একটা গুডউইল আছে। সদর ও বন্দরে মোট ভোটারের 2,41,514 জন পুরুষ ও 2,37,878 জন মহিলা ভোটার রয়েছেন। অলিগলি কিংবা চায়ের দোকান, যে কোনো আড্ডায় একটু কান পাতলেই বোঝা যায় জমে উঠেছে নাসিক নির্বাচন।
5 ডিসেম্বর প্রচার প্রচারণা শুরু হলে আরও প্রাণবন্ত হয়ে উঠবে এই নগর। তবে সবকিছু ছাপিয়ে 22 ডিসেম্বর ভোটাররাই নির্ধারণ করবেন কে হবে এই নগরের পরবর্তী অভিভাবক। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জে 2 নম্বর রেলগেট এলাকায় আছেন সহকর্মী তাফসির বাবু। সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। তাফসির, শেষ কি খবর আছে আপনার কাছে? এখানে 3:30টার দিকে আওয়ামী লীগের যে এখানে নারায়ণগঞ্জের অফিসটি রয়েছে, জেলা অফিস, সেই অফিসে আওয়ামী লীগের কিছু কেন্দ্রীয় নেতা এসেছিলেন। তারা এখানকার জেলা আওয়ামী লীগের যেসব নেতা রয়েছেন এবং শহর আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন তাদের সাথে একটি বৈঠক করেছেন। আর এখানে আমরা দেখেছি যে প্রায় আধা ঘন্টা খানেক আগে এখানে মেয়র প্রার্থী যিনি আওয়ামী লীগের পক্ষ থেকে সেলিনা হায়াত আইভি, তিনি এখানে এসেছিলেন। যদিও ছিলেন তিনি খুব অল্প সময়, নেতাকর্মীদের সাথে কিছু কথা বলে বৈঠকটি আসলে রুদ্ধদ্বার হয়েছিল, সেখানে সাংবাদিকরা যেতে পারেননি। তো সেই বৈঠক শেষে 10-15 মিনিট পরেই তিনি আবার এই বৈঠক স্থল ত্যাগ করেছেন। আর আমরা দেখছি যে এখানে সামনে এখনো পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। আর বৈঠকের মাঝপথে তো আসলে সেলিনা হায়াত আইভি এসে চলে গিয়েছেন, তো এখনো পর্যন্ত বৈঠকের বাকি অংশটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। আর এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যিনি আসলে এই নির্বাচনের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন তিনি রয়েছেন, এবং তার সাথে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয় সম্পাদক অসীম কুমার উকিল তিনিও রয়েছেন। এবং তিনি একটি ব্রিফিং দিয়েছেন কিছুক্ষণ আগে, সেটি বলেছেন যে মূলত নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেন্দ্রীয় যে বার্তা, সেই বার্তাটি আসলে স্থানীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তারা এখানে এসেছিলেন এবং সেই বার্তাটি তারা পৌঁছে দিয়েছেন। এবং এখানে যারা নেতাকর্মী সমবেত হয়েছিলেন তারা সকলেই তাদেরকে আশ্বাস দিয়েছেন যে নির্বাচনে ঐক্যবদ্ধভাবেই তারা মেয়র পদে আইভির জন্য লড়াই করবেন। আর এর বাইরে আপনাকে বলে রাখি যে এখনো পর্যন্ত আসলে প্রচার প্রচারণা তো শুরু হয়নি। 5 তারিখের পরেই সেটি শুরু হবে। 4 তারিখ পর্যন্ত যারা মেয়র কিংবা কাউন্সিলর পদে দাঁড়িয়েছেন এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে। আর 5 তারিখে প্রতীক বরাদ্দ হবে এবং এরপরেই নির্বাচনী যেসব ইশতেহার রয়েছে সেগুলো দিয়ে প্রতিশ্রুতির ডালি সাজিয়ে যারা প্রার্থী রয়েছেন তারা আসলে নির্বাচনী প্রচার অভিযান শুরু করবেন। আর আজকে এখানে বিএনপি সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন তিনি আসলে দৃশ্যমান কোনো কার্যক্রম আজকে তিনি করেননি, যদিও ঘরোয়া 2-1টি বৈঠক তিনি করেছেন। দলের নেতাকর্মীরা এবং তার যেসব এলাকার স্থানীয় ভোটার রয়েছেন তারা তার কাছে গিয়েছিলেন এবং সেই ক্ষেত্রে তাদের কিছু পরামর্শ তিনি নিয়েছেন এবং নির্বাচনী ইশতেহারে কি কি তিনি দেবেন সেই বিষয়গুলো তিনি ঠিক করেছেন। তো মূলত এখনো পর্যন্ত নির্বাচনের আসলে প্রস্তুতিই চলছে। 5 তারিখের পরে আমরা দেখব যে প্রচারণার যে লড়াই নির্বাচনী সেটি এখানে দৃশ্যমান হবে। তো এখান থেকে নারায়ণগঞ্জ থেকে এই ছিল এখন পর্যন্ত। পারমিতা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী তাফসির বাবু। বাংলার সময় আরো থাকছে। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে উত্তরের 16 জেলার ট্রাক লরি ধর্মঘট স্থগিত। পর্যায়ক্রমে দাবি মেনে নেওয়ার ঘোষণা বিভাগীয় কমিশনারের। বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের নতুন রোহিঙ্গাদের আশ্রয় দিতে উখিয়ার কুতুপালং অনিবন্ধিত শরণার্থী ক্যাম্পে তৈরি করা হয়েছে নতুন 2 শতাধিক ঘর। অভিযোগ উঠেছে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা আদায় করছে মোটা অঙ্কের টাকা। তবে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি অস্বীকার করলেও পুলিশ বলছে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নাফ নদীর ওপারে মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কারণে রাতের আধারে বাংলাদেশে অনুপ্রবেশ করছে শত শত রোহিঙ্গা। আর এসব রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের পর একটি অংশ আশ্রয় নিয়েছে উখিয়ার কুতুপালং অনিবন্ধিত শরণার্থী ক্যাম্পে। সম্প্রতি তাদের আশ্রয় দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা বন বিভাগের জমিতে পাহাড় কেটে মাটি, বাঁশ ও পলিথিন দিয়ে তৈরি করেছে নতুন 2 শতাধিক ঘরবাড়ি, যেখানে আশ্রয় নিয়েছে নতুন 10,000-এর অধিক রোহিঙ্গা, যাদের আশ্রয় দিয়ে আদায় করা হচ্ছে ভাড়া ও মোটা অঙ্কের টাকা। আমরা যদি একটু বাসা লই তাহলে টাকা দিতে হবে, টাকা যদি না দিই তাহলে আমরা বার করে দিই। মাঝে বাসা কিনা করে আরাহেন তুলে আর হনবতা আপাতত থাকি, এরা এসে ডিস্টার্ব করে। বাড়ির ভিতরে বসতে না দিলে, ওই অবৈধ জিনিস খাওয়ার জন্য বসতে না দিলে মারধর করে। নতুন রোহিঙ্গা আসায় ঘরবাড়ি তৈরি করবে এটা স্বাভাবিক বিষয়, তবে ঘর বেচাকেনা কিংবা ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করলেন এই স্থানীয় জনপ্রতিনিধি। আসছে যখন ঘর বানাইয়া থাকতে হবে, এক ঘরের ভিতরে তো কাদা 2-3 ঘর থাকা যাবে না। তবে বেচা কিনার বিষয়টা আমার জানা নাই। তবে পুলিশ বলছে যারা রোহিঙ্গাদের আশ্রয় প্রশ্রয় ও বন বিভাগের জমি দখল করে অর্থ আদায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা আশ্রয় প্রশ্রয় বা দখল
করে দেওয়ার ব্যাপারে তথ্য দিচ্ছে যারা জড়িত আছে দালাল চক্রের মতন লোক। যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গা রয়েছে 15,000, আর তার পাশে বন বিভাগের জমিতে অনিবন্ধিত ক্যাম্পে আশ্রয় নিয়েছে প্রায় লক্ষাধিক রোহিঙ্গা। সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজারে টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের রোহিঙ্গাবাহী 6টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোর থেকে সকাল 10টা পর্যন্ত নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় নৌকাগুলোকে ফেরত পাঠানো হয়। বিজিবি জানায় প্রতিদিনই মিয়ানমার থেকে ছোট ছোট নৌকা নিয়ে এদেশে প্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। তবে সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত থাকার কারণে অনুপ্রবেশ করতে পারছে না তারা। আজও ফিরিয়ে দেওয়া হয় 6টি নৌকায়, প্রতিটিতে 12 থেকে 15 জন করে রোহিঙ্গা। এদিকে গত এক মাসে নাফ নদী থেকে বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় 2000 রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে বলে বিজিবি জানিয়েছে। প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালে ধর্মঘট স্থগিত করেছে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ইউনিয়ন। বিকেলে রাজশাহীতে বিভাগীয় কমিশনার আব্দুল হান্নানের সঙ্গে মালিক শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠকের পর তারা সিদ্ধান্তের কথা জানান। বিভাগীয় কমিশনার জানান, পর্যায়ক্রমে মালিক শ্রমিক ইউনিয়নের 7 দফা দাবি বাস্তবায়ন করা হবে। পরে মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। এর আগে ধর্মঘটের কারণে বন্ধ হয়ে যায় ট্যাঙ্ক ও কাভার্ড ভ্যান চলাচল। মালামাল লোড করা হলেও ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো ট্রাক। বাধ্য হয়ে বিকল্প যানবাহনে বিভিন্ন গন্তব্যে পৌঁছান কাঁচামাল ব্যবসায়ীরা। চাঁদাবাজি বন্ধ ও চালকদের লাইসেন্স নবায়ন সহ 7 দফা দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগের ট্রাক মালিক শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়। ডিআইজি মহোদয়, কমিশনার মহোদয় খুব সুন্দরভাবে আমাদেরকে কথাগুলো শুনছে এবং যে যে সমস্যা ওনাদের পক্ষে সমাধান করা সম্ভব সেগুলি কিন্তু টেবিলেই করে দিচ্ছে। কর্মসূচি সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত নেতৃবৃন্দের পক্ষে ওনাদের সভাপতি এটি স্থগিত ঘোষণা করেছেন। খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার রায়ে ক্ষোভ প্রকাশ করে রায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সকালে রাজধানীর পুরানা পল্টনে সাংবাদিক মানিক সাহা হত্যার বিচার প্রত্যাশী সংক্ষুব্ধ সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। মানিক সাহা যেদিন হত্যা হয়েছেন তার আগের 3 মাস এবং পরের 3 মাস খুলনায় যেসব পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা কাজ করেছেন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক। তারা স্পষ্ট বলতে পারবেন যে আসলে এই হত্যাকাণ্ডের পিছনে কারা ছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে আঙুল উঠেছে এবং যাদের কথা আমরা আকারে ইঙ্গিতে বা প্রকাশ্যে বলছি, তাদেরকে আবার আইনি কাঠামোর মধ্যে এনে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তদন্ত করে এই মামলাটির আবারও বিচার করা যায় কিনা, আবারও রায় দেওয়া যায় কিনা সেটি রাষ্ট্রপতি ভেবে দেখতে পারে। এটার আরো অধিকতর তদন্ত হওয়া দরকার। আজকে দেখেন বাংলাদেশে বিভিন্ন আসামিরা আপনার খালাস পেয়ে যাচ্ছে তদন্তের কারণে। তদন্ত কি এটা কি আপনার তাদের এফিসিয়েন্সি, যে তারা তদন্ত খুব এফিসিয়েন্ট না এই জন্য, এর পেছনে আরো কোনো কারণ আছে। ধর্মীয় অবমাননার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গ্রেপ্তার যুবক রসরাজ দাসের নিঃশর্ত মুক্তি দাবি করেছে জাতীয় হিন্দু মহাজোট। সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে রসরাজের বাবা মাকে নিয়ে এই দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, পুলিশ রিপোর্টে রসরাজকে নির্দোষ দেখানো হলেও এখনো তাকে জামিন দেওয়া হচ্ছে না। নাসিরনগরের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি করে নেতারা দাবি করেন, রসরাজের পক্ষে তথ্য সন্ত্রাস করা সম্ভব নয়। এ সময় রসরাজের বাবা মায়ের পক্ষ থেকেও মুক্তি চেয়ে তাদের পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ দাবি করা হয়। ফেসবুকে ধর্মীয় অবমাননা করে রসরাজের ছবি পোস্টের অভিযোগ এনে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন ও ভাঙচুর করা হয়। তরুণদের অর্থ বুঝে কোরআন শিক্ষার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে আশুলিয়ার বেরন এলাকায় একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, এক শ্রেণীর মৌলবাদীরা উদ্দেশ্যমূলকভাবে দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে। আমাদের কেউ কাউকে হত্যা করার নির্দেশ দেয় নাই। মাগরিবের সময়, একেবারে আজানের সময় তারাবি পড়ব, মাগরিবের পরে সেই তারাবি ওয়াক্তে আমরা একজন আমাদের মুসলমানদের বা মানুষকে হত্যা করে, বিধর্মী হোক মুসলমান হোক, যাইকে হত্যা করে। এটা তো ইসলামের
সাদাসার ইসলামের বিরুদ্ধে। বিভিন্ন আউলিয়ারে বাংলাদেশে এসে তারা ধর্ম প্রচার করেছে, তরবারি দিয়ে ধর্ম প্রচার করে, মহব্বতের সাথে ধর্ম প্রচার। আমাদের ছেলেমেয়েদের যদি এই বৈজ্ঞানিক পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে ধর্মীয় শিক্ষা দেওয়া যায়, আমাদের ছেলেমেয়েদের কেউ মিসগাইড করতে পারবে না, এরকম ভাবে বিভ্রান্ত করতে পারবে। বাংলার সময় আরো থাকছে। দুই বাংলার মিলন মেলায় ঠাকুরগাঁও সীমান্তে হাজারো মানুষের ঢল। দীর্ঘদিন পর প্রিয়জনের সান্নিধ্যে আবেগে আপ্লুত সবাই। বিভিন্ন দেশে নারী শ্রমিকের চাহিদা বাড়লেও এখনো বিদেশে গিয়ে তাদেরকে নানা হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়। হয়রানি এড়াতে প্রশিক্ষণ সহ যথাযথ উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, নতুন বাজার সৃষ্টিতে শ্রম আমদানিকারক দেশের চাহিদা অনুসারেই নারী কর্মীদের প্রস্তুত করা দরকার। এদিকে গৃহকর্মীর পাশাপাশি তৈরি পোশাক ও সেবা খাতে দক্ষ নারী কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সরকারি হিসাব মতে 1991 সালের পর থেকে বিভিন্ন দেশে অভিবাসী বাংলাদেশি নারী কর্মীর সংখ্যা প্রায় 5,56,000। এর মধ্যে সবচেয়ে বেশি 1,22,000 নারী কাজ করেন সংযুক্ত আরব আমিরাতে। এছাড়া সৌদি আরবে 1,10,000, জর্ডানে 1,06,000, লেবাননে 1,02,000 এবং ওমানে কাজ করছেন 53,000 নারী কর্মী। এসব নারী শ্রমিক হয়রানির শিকার হলেও শ্রম অধিকার বিষয়ে সচেতনতার অভাবে প্রতিকার চাইতে পারেন না বলে অভিযোগ বিশেষজ্ঞদের। তাদের কাছে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 20 ঘন্টা পরিশ্রম করতে হয়। 3 তলা 4 তলা একটা বড় লোকের বাড়ি একা সামলাতে হয়। সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইস্যু আছে, সেখানে তাদের স্বাস্থ্যগত ইস্যু, কমপ্লিকেশনস আছে, সাইকোলজিক্যাল প্রবলেম অনেক রকমের বেশি হয়। যারা উইমেন রাইটস ইস্যু নিয়ে প্রত্যেক দেশে কাজ করে তাদের সাথেও কিন্তু আমাদের লেবার অ্যাটাশেরা বা এমবেসি যোগাযোগ করতে রাখতে পারে। তাদের মতে বিদেশে পাড়ি জমানোর আগে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমেই এসব বিষয়ে কর্মীদের সচেতন করা উচিত। প্রত্যেক নারী কর্মীকে এখান থেকে খুব ভালোভাবে ট্রেনিং দিয়ে দিতে হবে এইসব বিষয়ে। তাদের অধিকারগুলো কি, তারা কোথায় কোথায় যোগাযোগ করবে, তাহলে কিন্তু আমরা অনেকভাবেই একটা চাপ সৃষ্টি করতে পারবো এবং তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করতে পারবো। তার ফোন ব্যবহার করতে দেওয়া, তার খাবার ঠিক মতো দেওয়া, তার মানসিক রিক্রিয়েশনের ব্যবস্থা করা, তার বেতনটা ব্যাংকের মাধ্যমে আসা, শারীরিক মানসিক কোনো ধরনের নির্যাতন করা যাবে না। অভিবাসী নারীর সংখ্যা বাড়তে থাকলেও তা কয়েকটি দেশের মধ্যেই সীমাবদ্ধ। বিশেষজ্ঞরা বলেছেন, জনশক্তি আমদানিকারক দেশের চাহিদা অনুসারে প্রস্তুত করা গেলে শুধু গৃহকর্মী নয়, বিশ্বের বিভিন্ন দেশে অন্যান্য পেশায়ও নিয়োজিত হতে পারেন এসব কর্মী। এসব জায়গায় আপনার নার্সের দরকার হবে, ক্লিনার দরকার হবে, খুব স্কিল সেমি স্কিল ওয়ার্কার টাইপের লোক দরকার হবে। কেউ যদি ট্রেন আপ হয়ে যদি যায়, আলটিমেটলি কিন্তু তার বেতন কিন্তু 3 গুণ বেশি হয়ে যায়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, পুরনো ধ্যান ধারণা বদলে এখন থেকে অন্যান্য পেশায়ও দক্ষ নারী কর্মী পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। গৃহকর্ম পেশায় আমরা লোক পাঠাচ্ছি, তার পাশাপাশি কাতার সরকার আগ্রহ ব্যক্ত করেছে যে তারা আমাদের এখান থেকে বিক্রয় কর্মী, সেবা খাতগুলিতে আইটি সেক্টরে কিছু লেডি ওয়ার্কার এদেরকে নিয়ে যাবে। যোগ্য নারীকে যেন পাঠানো যায় সেজন্য প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপের পাশাপাশি প্রশিক্ষণ শেষে যাচাই বাছাইয়ের মাধ্যমেই নারী কর্মী পাঠাতে ব্যক্তিগত ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ সচিব। তারপরে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গা মুসলিমদের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। সকালে রাজশাহীর সাহেব বাজার থেকে মুসলিম জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। রোহিঙ্গাদের উপর বর্বরতা বন্ধে মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান মিছিলকারীরা। সিলেটের কোর্ট পয়েন্টে জুম্মার নামাজের পর বিক্ষোভ সমাবেশ হয়। এতে নগরীর বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশ নেন। সমাবেশ থেকে মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধে মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, পটুয়াখালী সহ বেশ কয়েকটি জেলায় মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নারকীয় হত্যাযজ্ঞ ও নির্যাতন বন্ধের দাবিতে নানা কর্মসূচি পালন করেন মুসল্লিরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল ও মানববন্ধন পালিত হয়েছে। বেলা 11টার দিকে গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর ঢাকা রংপুর মহাসড়কে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা অভিযোগ করেন, সাঁওতালপল্লীতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে সংসদ সদস্য আবুল কালামকে আসামি করা হয়েছে।
26শে নভেম্বর সাঁওতালপল্লীতে হামলার ঘটনায় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ইউএনও ও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সহ 33 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 600 জনকে আসামি করে মামলা করা হয়। ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে 62 জনকে আটক করা হয়েছে। আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে সদর উপজেলার ঝাপিয়া গ্রাম থেকে একটি শুটার গান ও গুলিসহ বিদ্যুৎ বিশ্বাস নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এছাড়া সদর উপজেলা থেকে 23 জন, শৈলকুপা ও কালীগঞ্জ থেকে 24 জন করে, হরিণাকুণ্ডু থেকে 6 জন, কোটচাঁদপুর থেকে 3 জন, মহেশপুর থেকে 4 জনকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জের চাষারা রেল ক্রসিং এ সম্প্রতি জীবনের ঝুঁকি নিয়ে এক মাদকাসক্ত যুবককে বাঁচিয়ে দৃষ্টান্ত গড়েন বৃদ্ধ গেটকিপার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় এমন সাহসিকতার আলোচনা। এটিকে জীবনের স্মরণীয় ঘটনা বললেও একটা আক্ষেপে দিন কাটছে বৃদ্ধ বিল্লাল মজুমদারের। দীর্ঘ 35 বছর ধরে অস্থায়ী হিসেবে কর্মরত এই মানুষটি আজও স্বপ্ন দেখছেন রেলওয়েতে স্থায়ী চাকরির। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 21 নভেম্বর কমলাপুরগামী একটি ট্রেন যখন নারায়ণগঞ্জের চাষাড়া রেল ক্রসিং অতিক্রম করবে, ঠিক আগ মুহূর্তেই রেল লাইনের উপর শুয়ে পড়ে এক যুবক। এ সময় জীবনের ঝুঁকি নিয়ে একরকম নিশ্চিত মৃত্যুর হাত থেকে যুবকটিকে বাঁচান দায়িত্বপ্রাপ্ত গেটকিপার বিল্লাল হোসেন মজুমদার। সিসি ক্যামেরায় ধারণ হওয়া এই দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এমন সাহসী ভূমিকায় গর্বিত তার সহকর্মীরাও। আর নতুন জীবন ফিরে পাওয়ায় বিল্লাল হোসেনের প্রতি কৃতজ্ঞ আত্মহত্যার চেষ্টাকারী মামুন ও তার মা। আমি তার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। ঠিক আছে, তার জন্য আমি বাকি জীবন, সারা জীবন, যত জীবন বেঁচে থাকবো তার জন্য দোয়া করব। একটা ঝুঁকি নিয়ে এই ছেলেটাকে এমন ভাবে টান দিয়ে সরাই নিয়ে আসছে, সরানোর সঙ্গে সঙ্গেই ইঞ্জিনটা পাস হয়ে যায়। ওই টাইম মিসিং হলে তো মজুমদারও শেষ হয়ে যেত, ওই ছেলেটাও শেষ হয়ে যেত, এমন একটা পরিস্থিতি ছিল। এমন সাহসিকতার দৃষ্টান্তে যে মানুষটি আলোচনায় উঠে এসেছেন, সেই বৃদ্ধ গেটকিপার শঙ্কিত চাকরি হারানোর ভয়ে। খোঁজ নিয়ে জানা গেছে 35 বছর ধরে রেলওয়ের গেটকিপার হিসেবে কাজ করছেন চাঁদপুরের কচুয়ার বাসিন্দা বিল্লাল হোসেন। অথচ 3 যুগে এসেও চাকরি স্থায়ী হয়নি তার। মাত্র 7,000 টাকায় 4 ছেলে মেয়ে সহ 6 জনের পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। এই রেলের ভিতরে আমি সতর্কতার সহিত আমার কর্তব্য কাজ আমি পালন করে আসতেছি। আমার সবার কোনো কিছু নেই। আমার একটি দাবি, আমি যদি একদিন কেন লোক যদি আমি পার্মানেন্ট হইতে পারি, তাহলে আমার জীবনটা সার্থক হবে। শুধু বিল্লাল মজুমদার নন, কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত 13টি লেভেল ক্রসিং এ অস্থায়ীভাবে নিয়োজিত আছেন আরও 96 জন গেটকিপার। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। অবশেষে কুয়াকাটার ভাঙন রোধ ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য কুয়াকাটা গ্রিন সি ওয়ার্ল্ড নামে একটি প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হবে 150 কোটি টাকা। এটি বাস্তবায়ন হলে ভাঙন থেকে রক্ষা পাবে কুয়াকাটা সৈকত সংশ্লিষ্ট স্থাপনা। পাশাপাশি বনায়নের মাধ্যমে আকর্ষণীয় করে গড়ে তোলা হবে এলাকাটিকে। এতে বাড়বে পর্যটকের সংখ্যা। এম এ আজিমের পাঠানো তথ্য, SM সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় গত কয়েক বছর ধরে ভাঙছে কুয়াকাটা সমুদ্র পার। অব্যাহত ভাঙনে ঝাউবাগান, নারিকেল বাগান সহ বহু স্থাপনা বিলীন হয়ে গেছে। সময় সংবাদে এবছরের জুলাই মাসে প্রতিবেদন প্রচারের পর দ্রুত উদ্যোগ গ্রহণ করে সরকার। কুয়াকাটা গ্রিন সি ওয়ার্ল্ড নামে একটি প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় পানি উন্নয়ন বোর্ডকে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত কুয়াকাটার 48 কিলোমিটার পোল্ডারকে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু করে মেরামত এবং ভাঙন কবলিত সৈকতের মূল অংশকে রক্ষা করা হবে। পাশাপাশি বাঁধের পাশে নতুন করে বনায়ন সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে। গাছগুলোর যে সৌন্দর্যটা ওটাই আসলে এখন নেই, পুরোটাই ফাঁকা ফাঁকা। এখানকার সৌন্দর্য বর্ধনের জন্য যে উদ্যোগটা, সেটা খুবই ভালো লাগছে শুনে, যাতে আমরা আরো সহজে আসতে পারি এবং আরো সুযোগ সুবিধা এখানে থাকে। পর্যটন সংশ্লিষ্টরা সরকারের এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি দাবি জানিয়েছেন। যে কয়শো কোটি টাকা বরাদ্দ দিচ্ছে, ওইটা সঠিকভাবে যদি বাস্তব হয়, পূরণ হয়, বিশ্বমানের একটা পর্যটন কেন্দ্র আমরা উপহার পাবো। মানুষ স্বচ্ছন্দ পরিবেশে এখানে এসে থাকতে পারবে। আমরা অবশ্যই আশাবাদী যে কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনা হবে। অবশ্য উপজেলা প্রশাসন বলছে কাজটির জন্য শেষ পর্যন্ত তাদের নজরদারি থাকবে। আমরা প্রশাসনে যারা আছি, পানি উন্নয়ন বোর্ড সহ
এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে তাদেরকে সম্পৃক্ত করে লোকাল আমাদের পৌরসভার কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে নিয়ে আমরা অলওয়েজ মনিটরিং করব এবং যাতে করে এটার কোনো কাজে ফাঁক না থাকে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন কুয়াকাটা গ্রিন সি ওয়ার্ল্ড প্রকল্পের কাজটি চলতি বছরের ডিসেম্বরে শুরু হয়ে 2018 সালে শেষ হবে। সময় সংবাদ, পটুয়াখালী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় হিন্দু ছাত্র মহাজোট। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সাধনার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় বক্তারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর অনুষ্ঠিত হল বাউল গানের আসর। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রাতভর চলে এই আসর। সুরের মূর্ছনায় সব অশুভ শক্তির বিনাশ কামনা করেন বাউল শিল্পীরা। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে আসর পরিণত হয় এক মিলন মেলায়। আয়োজকরা জানান, সম্প্রতি নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার পর সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত করতে এই আয়োজন। এই উৎসবের মাধ্যমে সবাই হিংসা বিদ্বেষ ভুলে এলাকায় শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসবেন বলে প্রত্যাশা তাদের। ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলার মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হরিপুর উপজেলা চাঁপাসার ও কোচল সীমান্তে দিনব্যাপী এ মেলার আয়োজন করে স্থানীয়রা। সকাল থেকেই হরিপুর সীমান্তের কাঁটাতারের দুপাশে জড়ো হন বিভিন্ন বয়সী হাজার হাজার নারী পুরুষ। দিনব্যাপী এ মিলন মেলায় দুদেশের মানুষ একে অন্যের খোঁজ খবর নেন। এ সময় তারা সীমান্তের ওপারের স্বজনদের জন্য নানা রকম খাবার ও উপহার সামগ্রী দেয়া নেয়া করেন। বছরের এই সময় প্রতি বছরই কালী পুজো উপলক্ষে দুই বাংলার মিলন মেলার আয়োজন করেন স্থানীয়রা। আর এই মেলাকে কেন্দ্র করে সেখানে বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেন দোকানিরা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শান্তি চুক্তির 19 বছর পূর্তিতে পার্বত্য জেলাগুলোতে সমাবেশ সহ নানা কর্মসূচি। চুক্তি বাস্তবায়নে সরকারকে আরো আন্তরিক হওয়ার আহ্বান। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে 8 মেয়র প্রার্থীর মধ্যে আলোচনায় শুধু আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী। দলীয় কোন্দলই বাধা আইভির, অভিজ্ঞতায় পিছিয়ে সাখাওয়াত, বিশ্লেষণ ভোটারদের। রোহিঙ্গাদের জন্য উখিয়া ক্যাম্পে নতুন ঘর, টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছে প্রভাবশালীরা। আজও 6টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠালো বিজিবি। তৈরি পোশাক ও সেবা খাতে বিদেশে নারী শ্রমিক পাঠানোর উদ্যোগ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। হয়রানি বন্ধে যথাযথ প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং কুয়াকাটায় ভাঙন রোধ ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ সরকারের। বনায়নের পরিকল্পনা, পর্যটক বাড়ার প্রত্যাশা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।